না, ছেড়ে দিন আমাকে, বাঁচাও মামা। শ্রাবণের রাত। বাইরে তখন কালবৈশাখীর মতো ঝড় আর মুষলধারে বৃষ্টি হচ্ছে। বিদ্যুতের চমকানিতে মাঝে মাঝেই চারদিক সাদা হয়ে উঠছে। এই গ্রামে বর্ষা নামলেই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। গত কয়েক বছরে এই সময়েই 3টে রহস্যময় নিখোঁজের ঘটনা ঘটেছে। অবিনাশবাবুর একমাত্র ভাগ্নে সৌম্য, যে কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়ে, আজ অনেক দিন পর গ্রামে ফিরছে। রাত 10:30 পার হয়ে গেলেও তার কোনো খোঁজ নেই। স্টেশন মাস্টারকে ফোন করার চেষ্টাও ব্যর্থ, কারণ ঝড়ে মোবাইল টাওয়ার উধাও। ওরে মাধব, রাত 11টা বাজতে চলল, সৌম্যর তো এখনো কোনো পাত্তা নেই রে। তুই স্টেশনের দিকে একবার খোঁজ নিতে গেছিলি? আজ্ঞে বাবু, গিয়েছিলাম, কিন্তু 8টার লোকাল ট্রেনটা কখন ছেড়ে চলে গেছে। স্টেশনে এখন কুচকুচি অন্ধকার, একটা কুকুরও নেই। ট্রেন চলে গেছে অথচ ছেলেটা বাড়ি ফিরল না। এই দুর্যোগের রাতেও কোথায় থাকবে? তুই তো জানিস, এই গ্রামের আঁধারিয়া বাঁশবাগান রাস্তাটার দিকে রাতের বেলা কেউ পা বাড়ায় না। 4 বছর আগের সেই তান্ত্রিকের অভিশাপের কথা মনে আছে? বাবু, আপনি ওসব অলক্ষণে কথা মুখে আনবেন না। আমি একটা বড় টর্চ আর লাঠি নিয়ে বড় রাস্তাটার দিকে যাচ্ছি। সৌম্য দাদাবাবু যদি হেঁটে আসে তবে ওখানেই দেখা পাবো। অন্যদিকে সত্যিটা ছিল অন্যরকম। সৌম্য ট্রেন লেট ছিল না, কিন্তু সে স্টেশনে নামার পর থেকেই চারপাশটা কেমন যেন কুয়াশায় ঢেকে গিয়েছিল। কোনো ভ্যান বা রিক্সা না পেয়ে সৌম্য তার ভারী পিঠের ব্যাগটা নিয়ে একাই হাঁটতে শুরু করে। শর্টকাট পথ বলতে গ্রামের পুরনো শ্মশান আর তার পাশের বাঁশবাগানের সরু রাস্তাটা। শ্মশানের ভাঙা শিব মন্দিরের সামনে এসে সৌম্য যখন একটু দাঁড়ালো, তখন চারপাশ পুরো থমথমে। ঠিক তখন দূর থেকে একটা চাকার ক্যাচ ক্যাচ শব্দ ভেসে এলো। একটা পুরনো গরুর গাড়ি চালিয়ে এক বৃদ্ধ অবয়ব এগিয়ে আসছে। যাক বাবা, কেউ একজন আসছে। এই যে দাদু, একটু শুনবেন? আপনি কি লক্ষিন্দরপুরের দিকে যাবেন? এই রাতে ওইদিকে কেউ যায় না বাবু। আপনি কেন বেরিয়েছেন? আমার মামাবাড়ি অবিনাশবাবুর ঘর। আমি কলকাতা থেকে আসছি। আপনি যদি আমাকে একটু রাস্তাটা পার করে দেন, খুব উপকার হতো। বেশ, আমার গরুর গাড়িতে উঠুন। তবে একটা কথা মাথায় রাখবেন, রাস্তায় যাই ঘটুক পেছনে ফিরে তাকাবেন না। সৌম্য গরুর গাড়িতে উঠল। বৃদ্ধ খুব ধীর গতিতে গাড়িটি চালাতে লাগল। কিছুক্ষণের মধ্যেই তারা এসে পৌঁছালো সেই কুখ্যাত আঁধারিয়া বাঁশ বাগানের মুখে। দুই পাশের বাঁশঝাড়গুলো এমনভাবে ঝুঁকে আছে যেন কোনো সুড়ঙ্গ তৈরি করেছে। আচ্ছা দাদু, আপনার গাড়ির চাকা থেকে বড্ড ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছে। একটু তেল দিলে হয়তো শব্দটা কম হতো। আর আপনার শরীরটা এত ঠান্ডা কেন? গা কাঁপছে না আপনার? প্রায় 10 মিনিট ধরে গরুর গাড়ি চলার পর সৌম্যর খটকা লাগলো। স্টেশন থেকে মামাবাড়ির দূরত্ব মাত্র 15 মিনিটের, কিন্তু এতক্ষণে তো বাঁশবাগান শেষ হয়ে যাওয়ার কথা। হঠাৎ সৌম্যের চোখ গেল রাস্তার পাশে একটা ভাঙা কালভার্টের দিকে। সে চমকে উঠল। ঠিক 5 মিনিট আগেও সে হুবহু একই ভাঙা কালভার্ট, একই বাঁশঝাড়টি দেখেছিল। তারা একই জায়গায় গোল গোল ঘুরছে। এ কি দাদু, গাড়ি থামান। আমরা তো একই জায়গায় বারবার ফিরে আসছি। এটা লক্ষিন্দরপুরের রাস্তা নয়। আপনি কে? আমি তো আগেই বলেছিলাম বাবু, সব রাস্তা চেনা হলেও নিশুতি রাতে বাঁশবাগানের মায়া কাটানো যায় না। কথাটি শেষ হতেই চারপাশের বাঁশঝাড়গুলো তীব্র বাতাসে মর্মর শব্দ করতে লাগলো, অথচ সৌম্যের গায়ে কোনো বাতাস লাগছিল না। হঠাৎ ওপর থেকে একটা অমানুষিক আর্তনাদ আর কান্নার শব্দ ভেসে এলো। 4 বছর আগেই তোরা আমাকে জ্যান্ত পুড়িয়েছিলি। আজ তোর মামার বংশ প্রদীপ আমি নেভাবো। সৌম্য ওপরের দিকে তাকাতেই দেখল গাড়িয়ালটির কোনো মাথা নেই। তার গলা থেকে গল গল করে রক্ত গড়িয়ে পড়ছে,
আর বাঁশগাছের মগডাল থেকে নেমে আসছে এক সাদা শাড়ি পরা ভয়ঙ্কর মহিলা ভূত, যার চোখগুলো যেন ঠিকরে বের হচ্ছে। না, ছেড়ে দিন আমাকে, বাঁচাও মামা, মাধবদা, কেউ আছো, বাঁচাও।